শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতার বিষয়বস্তু। 2026-এর মাধ্যমিকে এই কবিতার ওপর থেকে একটি রচনাধর্মী প্রশ্ন এসে গেছে। তবুও এবছর যারা দশম শ্রেণীতে উঠেছো, তোমাদের সামনেই রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেখানে প্রিপারেশনের জন্য তাছাড়া তোমরা ফাইনাল পরীক্ষাতেও 27-এর ফাইনালে কিন্তু এই কবিতার ওপর থেকে 3 নম্বরের প্রশ্ন পেতে পারো। তা সে কারণেই আমাদের এই কবিতাটির প্রিপারেশন ঠিকঠাক করে নিতে হবে। আমরা যদি এই কবিতাটির বিষয়বস্তু ঠিকঠাক করে তৈরি করে রাখতে পারি বা বুঝে নিতে পারি কোন অংশে কবি কি ব্যক্ত করছেন, কেন ব্যক্ত করছেন, প্রাসঙ্গিকতা কি, তাহলে কিন্তু ছোট বড় যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমাদের কাছে খুব সহজ হবে। এই কবিতাটি কবি আত্মকথনের মাধ্যমে উপস্থাপন করেছেন। তাই আমরা পুরো কবিতাতে দেখব যে কথক ব্যক্ত করছেন সমস্ত কিছু। প্রথমে তিনি জানিয়ে দিচ্ছেন যে যে কোনো কারণেই হোক তিনি তার স্বদেশ ভূমি ছেড়ে চলে গেছেন, কিন্তু কোনোভাবেই তার বাড়ির যে প্রিয় মানুষটি, যে প্রিয়জন, যে প্রিয়তমা, তাকে কিন্তু তিনি জানতে দেননি তার এই চলে যাওয়া যে চিরকালের জন্যই চলে যাওয়া। কোনোভাবেই যে তিনি আর তার বাড়িতে ফিরে আসবেন না, স্বদেশভূমিতে ফিরে আসবেন না, এটা কিন্তু তার প্রিয় মানুষটি কোনোভাবেই অবগত ছিলেন না। এই বিষয়ে কোনোভাবেই তিনি অবগত ছিলেন না। তা এখানে কথকের অনুপস্থিতি কোনোভাবেই যে পারিপার্শ্বিক প্রেক্ষাপটের ওপর কোনো প্রভাব ফেলছে না, দৈনন্দিন জীবন যে স্বাভাবিক গতিতেই প্রবাহিত হয়ে চলেছে, সেরকমই কিছু দৃষ্টান্ত কবিতায় কবি এরপর উপস্থাপন করছেন। এরপর কবি ব্যক্ত করছেন যে তার অনুপস্থিতিতে তার অপেক্ষায় যে প্রিয় মানুষটি গৃহের দ্বারে দণ্ডায়মান, সে মানুষটির জীবনে সময় কতটা ভারাক্রান্ত হয়ে উঠছে, কতটা দুর্বিষহ হয়ে উঠছে তার পক্ষে এই একাকী জীবন অতিবাহিত করা বা কথকের জন্য অপেক্ষমান অবস্থায় থাকার কারণে। এরপর আসা কবিতায় আমরা দেখব যে কবি নিয়ে এসেছেন যুদ্ধের প্রসঙ্গ। তা যুদ্ধের প্রসঙ্গটা নিয়ে এলেন। এখানে কবিতার প্রেক্ষাপটেরও একটা বিষয় রয়েছে ঠিকই, যে কোন কবি পাবলো নেরুদা কোন পরিস্থিতিতে এই কবিতাটি লিখছেন। তার থেকে বড় কথা, আমরা কবিতাতে দেখছি যে কবি মানে কবিতার কথক যেহেতু তিনি তার প্রিয় মানুষটিকে দ্বারে অপেক্ষমান অবস্থায় রেখে গেছেন, তার জীবনের এই দুর্বিষহতা, তার জীবনের সুখহীনতাকে যেন একটা আলাদা মাত্রা প্রদান করেছে এখানে এই যুদ্ধের প্রসঙ্গ, যে কারণেও যেন কবি কবিতায় যুদ্ধের প্রসঙ্গ নিয়ে এসেছেন। যে সময় কথকের প্রিয় মানুষটি অপেক্ষায় দিন গুনে গুনে তার জীবনের এক কঠিন সময় অতিক্রম করছিল, দেখা গেল সেই সময় এলো যুদ্ধ। এবারে কবিতাটি যে দ্বিতীয় অংশে দেখা যাবে যে যুদ্ধের প্রভাব কিভাবে সমতল ভূমিতে পড়েছিল তার বর্ণনা রয়েছে। এবং কবিতার একদম শেষ অংশে গিয়ে কবি উপস্থাপন করছেন বা বোঝাচ্ছেন যে এমনই দুর্বিষহ পরিস্থিতিতে যখন যুদ্ধে সমস্ত কিছু ছারখার হয়ে গেছে, মানুষের নিরাপত্তার আর কোথাও অবশিষ্ট কিছু নেই, কথকের নিজের বাসভূমি যেটাকে কেন্দ্র করে কথকের অপরিসীম স্মৃতি মনের মধ্যে রয়েছে, তাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সমগ্র শহর ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতেও কিন্তু তার সেই প্রিয়তমা কথকের জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছেন। আসলে এই অপেক্ষার, ভালোবাসার, বিশ্বাসে ভর করে এই অপেক্ষার যেন কোনো বিরাম নেই, এটাই কবিতায় কবি ব্যক্ত করতে চাইছেন। যেন এক অধরাকে ধরার চেষ্টা
এখানে ব্যক্ত হচ্ছে। আবার এই অধরাকে পাওয়ার যে চেষ্টার ব্যর্থতা, তা কিন্তু কথকের যে প্রিয় মানুষটি বা প্রিয়তমা, তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। তার সুখহীনতা আরও প্রগাঢ় হয়ে উঠছে, যে কারণে আমরা এই কবিতায় দেখব, আলোচ্য অংশটিতে দেখব, অসুখী একজনের নামকরণ রয়েছে, বা এভাবেই একটা তাৎপর্য বা ব্যঞ্জনা ব্যক্ত হয়েছে অসুখী একজন নামকরণের মধ্য দিয়ে। তাহলে এবারে আমরা যাচ্ছি কবিতাটা কিছুটা অংশ ধরেই এর বিষয়বস্তুটার আলোচনায়। তাহলে মূলত আমরা পাবো কবিতার মধ্যে দুটো অংশ। একদম প্রথম অংশে কবি ব্যক্ত করছেন যে তিনি তার প্রিয়তমাকে ছেড়ে গেছেন, বা এই বিষয়টা তার প্রিয়তমা কোনো রূপে অবগত নন যে তিনি আর কখনোই ফিরে আসবেন না। এরপর পারিপার্শ্বিক স্বাভাবিক প্রেক্ষাপট, এটা একটা অংশ। এর পরের অংশ যেটা, যে যুদ্ধের পরিস্থিতি কিভাবে কবিতায় ব্যক্ত হয়েছে। এই দুটো প্রেক্ষাপটের উপস্থাপনার মধ্য দিয়ে কবি এখানে ব্যক্ত করছেন যে তার প্রিয়তমার অপেক্ষার কোনো অবসান নেই। আসলে মানুষের এই ভালোবাসার ওপর ভরসা করে, বিশ্বাস করে, একটা প্রতিনিয়ত যে আকাঙ্ক্ষা, ইচ্ছে, বাসনা মনের মধ্যে কাজ করে, সেটা কখনোই কোনোভাবে নিঃশেষ হয় না। এটাই কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করছেন। আর তার নিঃশেষ না হওয়ার কারণে মানুষের মনের মধ্যে কখনোই কোনো সুস্থিরতা বা একটা তৃপ্তি অনুভূত হয় না। আর সেখান থেকেই কিন্তু মানুষের সুখহীনতার অনুভূতি, যে কারণে অসুখী একজন কবিতায় নামকরণটা সার্থক হয়ে উঠেছে। তাহলে আমরা কবিতার একদম প্রথম অংশেই কবি ব্যক্ত করছেন যে তিনি বহু দূরে চলে গেছেন তার স্বদেশভূমি ত্যাগ করে, কিন্তু তার গৃহের দ্বার দেশে অপেক্ষমান অবস্থায় দাঁড় করিয়ে রেখেছেন তার প্রিয় নারীটিকে বা প্রিয় মানুষকে বা তার প্রিয়তমাকে। কোনোভাবেই কিন্তু তার প্রিয়তমা অবগত ছিলেন না যে তিনি আর কখনোই তার স্বদেশ ভূমিতে ফিরে আসবেন না। ফলে তার প্রিয়তমার অপেক্ষার কোনো অবসান ছিল না। এটা কবিতার শুরুতেই ব্যক্ত হয়েছে। এরপর কবি কবিতায় নিয়ে আসছেন যে একটি কুকুরের চলে যাওয়া বা গির্জার নানের হেঁটে যাওয়ার প্রসঙ্গ। আসলে এই দুটি দৃষ্টান্তের মধ্য দিয়ে যে দৈনন্দিন জীবনের প্রবহমানতাকেই এখানে স্পষ্ট করে তুলতে চেয়েছেন। কথকের প্রিয়তমা যতই অপেক্ষমান অবস্থায় থাকুন না কেন, দৈনন্দিন জীবনের যে প্রবহমানতা, তার কিন্তু কোনো প্রভাব পড়েনি। এরপর দেখা গেল যে এভাবেই একটা সপ্তাহ বা একটা বছর কাটতে থাকলো। এরপর প্রাকৃতিক নিয়মেই কথকের পদচিহ্ন লুপ্ত হলো, যেন তার স্মৃতিও আস্তে আস্তে পারিপার্শ্বিক প্রেক্ষাপটে মধ্যে ম্লান হতে আরম্ভ করলো সকলের মধ্যে। কিন্তু তার প্রিয়তমা প্রতিনিয়ত তার জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছে। যে স্থান দিয়ে কথক পূর্বে যাতায়াত করতেন, সেখানে সৃষ্টি হলো ঘাসের। এরপর সেই কথকের অনুপস্থিতিতে তার প্রিয়তমার জীবনের যে দুর্বিষহতা, প্রিয়তমার জীবনের যে সুখহীনতা এতটা প্রবল হলো যে সময় যেন পাথরের মতো কঠিন হতে থাকলো। একটার পর একটা বছর যেন ক্রমশ কঠোর থেকে কঠোরতর হয়ে উঠল সেই কথকের জন্য অপেক্ষমান অবস্থায় থাকা প্রিয়তমার কাছে। এই রকমই পরিস্থিতিতে বা এই রকমই পরিস্থিতির প্রেক্ষাপটে দেখা গেল যুদ্ধের আগমন বা যুদ্ধ সংঘটিত হতে শুরু করলো। এবারে কবিতায় আমরা দেখব যে যুদ্ধ কিভাবে এলো এবং যুদ্ধ আসার প্রভাব কিভাবে পড়েছিল তার বর্ণনা রয়েছে। একটা ছোট্ট স্তবকের মধ্যেই রয়েছে যে তারপর যুদ্ধ এলো, ওর পরে যে তিনটে লাইন ওখানে কি বলছেন না, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ আগত হলো। এবং এই যুদ্ধের ফলে কি হলো
না শিশুরা প্রাণ হারাতে আরম্ভ করলো, আর মানুষেরা হলো গৃহহারা। এখানে যে প্রসঙ্গ রয়েছে বাড়িরা খুন হলো, অর্থাৎ বাড়ির একটা জড়ো, সেখানে প্রাণের কোনো সম্ভাবনা নেই। বাড়ির ভেতরে যারা থাকে তাদের একটা সজীব সত্তা রয়েছে, কিন্তু কবি এখানে বাড়ির ওপরেই যেন একটা সজীব সত্তা আরোপ করছেন। আসলে মানুষের গৃহহীনতা বা বাসভূমিও আর বসবাসের যোগ্য থাকলো না বা থাকলো না, এটা বোঝাতে গিয়ে এখানে বাড়িরা খুন হলো প্রসঙ্গ নিয়ে এসেছেন। আর খুন হওয়ার কথাটা বলেছেন যে যুদ্ধের কারণে মৃত্যুতে খুন হওয়া কথা বলে না, কিন্তু যুদ্ধ যেহেতু স্বার্থপরের স্বার্থসিদ্ধির কারণেই সংগঠিত হয়, বা দেখা গেছে যে এই যুদ্ধের প্রভাবে সাধারণ আপামর মানুষেরা বেঘরে প্রাণ হারায়, যে কারণে এই প্রসঙ্গে বা তাদের এই অকারণে প্রাণ হারানোর প্রসঙ্গেই খুন হওয়ার কথাটি কবিতায় কবি উপস্থাপন করছেন। এরপর কবি বলছেন যে শিশু প্রাণ হারাচ্ছে, মানুষ গৃহহারা হচ্ছে, কিন্তু এ পরিস্থিতিতেও প্রিয়তমাকে মৃত্যু স্পর্শ করতে পারল না। কথকের জন্য অপেক্ষমান অবস্থায় থাকা প্রিয়তমাকে মৃত্যু স্পর্শ করতে পারল না। এরপর সমতলে কি হলো? সমতলে আগুন ধরে গেল, সেই আগুন থেকে রেহাই পেল না দেবালয়, এমনকি সেই দেবালয়ের অন্দরে থাকা দেবতারা। দেখা গেল যে শান্ত হলুদ দেবতারা, যারা এতদিন কবিতায় ব্যক্ত হয়েছে 1000 বছর ধরে ধ্যানে মগ্ন ছিলেন, তারা আর স্থির হয়ে বসে থাকতে পারলেন না। কি হলো না, উল্টে পড়লেন মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, অর্থাৎ দেবালয়ের দেবতারাও ধ্বংসস্তূপে পরিণত হলেন। দেখা গেল এতদিন ধরে যে দেবালয়ের দেবতারা সাধারণ মানুষকে স্বপ্ন দেখিয়ে এসেছে, তারা কিন্তু আর তা করতে পারলেন না, তাদের আর সেই ক্ষমতা রইল না, যেহেতু দেবালয় সেই সমতল ক্ষেত্রে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এটা গেল সমতলে দেবালয়ের কি পরিণতি হয়েছিল, কবিতায় তার বর্ণনা। এরপরে রয়েছে যে কথকের যে মিষ্টি বাড়ির প্রসঙ্গ, তার কি পরিণতি হয়েছিল যুদ্ধের প্রভাবে। কথকের যে বসত বাড়িটিকে ঘিরে স্মৃতি, অফুরন্ত স্মৃতি তার মনের মধ্যে রয়েছে, সেই বাড়িটিকে কবি কবিতায় এখানে কথক কবিতায় মিষ্টি বাড়ি বলে অভিহিত করছেন। সেই বাড়ির বারান্দা, ঝুলন্ত বিছানা যেখানে তিনি প্রতিনিয়ত ঘুমোতেন, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গের মতো একটি বাদ্যযন্ত্র, সবই কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, সবই ধ্বংস হয়ে গেল সেই যুদ্ধের আগুনের প্রভাবে। এবারে কথকের বাড়ির কথার প্রসঙ্গর পরে চলে যাচ্ছি শহরের প্রসঙ্গে। কবিতায় যেটা রয়েছে, শহরে কি হলো না, দেখা গেল যে চারিধারে শুধু ছড়িয়ে রয়েছে কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর তাতে লেগে রয়েছে রক্তের কালো দাগ। আমরা যুদ্ধ আসার পর এই পরিণতি কিন্তু পেলাম গোটা শহর জুড়ে। দেখা গেছে যখন যুদ্ধের ভয়াবহতায় সমগ্র সমতল ভূমি বা শহরে একদম আগুন ধরে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমগ্র শহর, সেখানে কিন্তু কথকের জন্য যে প্রিয়তমা দ্বার দেশে অপেক্ষমান অবস্থায় ছিল, তার অপেক্ষার নিরসন নেই, তাকে কিন্তু মৃত্যু কোনোভাবেই স্পর্শ করতে পারল না। আসলে ভালোবাসা যে চিরন্তন বা শাশ্বত, এটাও কিন্তু কবি কবিতা এখানে ফুটিয়ে তুলতে চাইছেন। আর এই শাশ্বত চিরন্তন ভালোবাসার জন্য কিন্তু জীবনের যে দুঃখ বা যন্ত্রণা বা ব্যথা, সেটাও এখানে সত্য। এই অসুখী একজন কবিতায় অসুখী একজনের মধ্য দিয়ে, যিনি কিনা কবিতার কথকের জন্য দ্বার দেশে প্রতিনিয়ত অপেক্ষমান অবস্থায় ছিলেন, সমগ্র প্রতিকূলতাকে অতিক্রম করে। তাহলে এখানেই গেল এই কবিতার বিষয়বস্তু। তোমরা যদি এভাবে বিষয়বস্তুটাকে ঠিকঠাক তৈরি করে নিতে পারো,
তাহলে এখানে 3 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো অসুবিধা থাকবে না। 3 নম্বরের প্রশ্নের জন্য যেটা খুব ভালো করে তোমরা এবছর তৈরি করবে, যে সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে আগুন ধরে যাওয়ার ফলে কি ঘটেছিল, বা দেবালয়ে দেবতাদের কি পরিণতি হয়েছিল, আর কথকের মিষ্টি বাড়ির কি পরিণতি হয়েছিল, এগুলো কিন্তু 3 নম্বরের প্রশ্নের জন্য এবারে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আশা করছি কবিতাটির এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তোমরা কবিতাটি সুন্দর করে তৈরি করতে পারবে। আর যদি তোমাদের কোথাও এখানে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা মেসেজ করবে।